1994 সালে টানা 100 দিন ধরে আফ্রিকার দেশ রুয়ান্ডা এক ভয়াবহ গণহত্যার মধ্য দিয়ে যায়। প্রতিবেশীর বিরুদ্ধে দাঁড়ায়, আর সহিংসতা ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে। দেশটির মোট জনসংখ্যার 1/10 বেশি মানুষ নিহত হয়। এই সংঘাতের বীজ বপন হয়েছিল 1 শতাব্দী আগেই, প্রথমে জার্মান এবং পরে বেলজিয়ান উপনিবেশবাদীরা দেশে আসার সময়। তৎকালীন রুয়ান্ডা শাসিত হতো তুৎসি রাজতন্ত্রের দ্বারা, যারা ছিল দেশের 3টি জাতিগোষ্ঠীর একটি। তুৎসি ও আরও ক্ষুদ্র তোয়া জনগোষ্ঠী ছিল সংখ্যালঘু, আর হুতু ছিল সংখ্যাগরিষ্ঠ। অনেক হুতু ও তুৎসি সাধারণ মানুষ পরস্পরের সঙ্গে ভালো সম্পর্কেই বসবাস করত, কিন্তু উপনিবেশিক শক্তিগুলো রাজনৈতিক বিভাজনকে উস্কে দেয়। বেলজিয়ানরা জাতিগত পরিচয় বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করে এবং এমন এক জনসম্মুখের বয়ান তৈরি করে যেখানে তুৎসিদের অভিজাত শাসক এবং হুতুদের সাধারণ কৃষক হিসেবে দেখানো হয়। সময়ের সঙ্গে এই প্রচারণা তীব্র রাজনৈতিক বৈরিতা সৃষ্টি করে। 1959 সালের মধ্যে উপনিবেশিক শক্তিগুলো বেশিরভাগই সরে গেলেও জমে থাকা ক্ষোভ একটি হুতু বিদ্রোহের জন্ম দেয়, যার ফলে বহু তুৎসি নেতা দেশ ছাড়তে বাধ্য হন। পরবর্তী দশকে রুয়ান্ডা একটি স্বাধীন প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়, যেখানে সরকার ছিল হুতুদের নিয়ন্ত্রণে। নতুন প্রশাসন যুক্তি দেয় যে সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী হওয়ায় রাজনৈতিক ক্ষমতার একচেটিয়া অধিকার হুতুদেরই থাকা উচিত। তারা জনসংখ্যার অনুপাতে পদ নিয়োগের মাধ্যমে তুৎসি সংখ্যালঘুদের বাদ দেয় এবং আগে পালিয়ে যাওয়া তুৎসি পরিবারগুলোর প্রত্যাবর্তন নিষিদ্ধ করে। হুতু চরমপন্থীরা দেশটির অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সমস্যার জন্য তুৎসিদের দায়ী করে প্রচারণা চালায়। নির্বাসিত জীবনে অসন্তুষ্ট কিছু তুৎসি বিদ্রোহী 1990 সালে রুয়ান্ডায় অনুপ্রবেশ করে, যার মাধ্যমে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়। 3 বছর পর একটি আনুষ্ঠানিক শান্তি চুক্তির মাধ্যমে সংঘাতের অবসান ঘটে। তবে যুদ্ধ পরবর্তী সময় ছিল ভীষণ অনিরাপদ। উভয় গোষ্ঠীর কিছু সাধারণ মানুষ এখনও সৌহার্দ্যপূর্ণ থাকলেও চুক্তিটি রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করে তোলে। আর 1994 সালে হুতু প্রেসিডেন্টকে বহনকারী একটি বিমান ভূপাতিত হলে সংঘাত আবার জ্বলে ওঠে। এবার হুতু কর্মকর্তারা ক্ষমতায় টিকে থাকার জন্য আগেভাগেই এক মরণঘাতী পরিকল্পনা প্রস্তুত রেখেছিল। লক্ষ্য তালিকা ধরে সরকার সমর্থিত হুতু মিলিশিয়ারা রাস্তায় নেমে আসে এবং তুৎসি রাজনৈতিক প্রতিপক্ষ ও সাধারণ মানুষের বিরুদ্ধে শারীরিক ও যৌন সহিংসতা চালায়। পরবর্তী বিশৃঙ্খল মাসগুলোতে জোর জবরদস্তি, আত্মরক্ষা বা ব্যক্তিগত স্বার্থে 1 মিলিয়নেরও বেশি হুতু সাধারণ মানুষ তাদের সঙ্গে যুক্ত হয়। তুৎসি ভুক্তভোগীরা গির্জা ও স্কুলে আশ্রয় নেয়, আন্তর্জাতিক সংস্থার সুরক্ষা পাওয়ার আশায়, কিন্তু কোনো পক্ষই তাদের সাহায্যে এগিয়ে আসেনি। শান্তি চুক্তি তদারককারী জাতিসংঘের সেনাদের তুৎসি সাধারণ মানুষকে পরিত্যাগ করার নির্দেশ দেওয়া হয় এবং জাতিসংঘের নেতৃত্ব চলমান গণহত্যাকে স্বীকার করতেও অস্বীকৃতি জানায়। জুলাইয়ের মাঝামাঝি সময়ে সহিংসতা থামে, যখন আগের গৃহযুদ্ধ শুরু করা তুৎসি বাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেয়। লড়াই শেষে প্রায় 8 লক্ষ রুয়ান্ডার নিহত হন এবং তুৎসি জনগোষ্ঠীর খুব অল্প সংখ্যই জীবিত থাকে। পরবর্তী মাসগুলোতে হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা সহজ ছিল না। জাতিসংঘ তানজানিয়ায় একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে মূল পরিকল্পনাকারীদের বিচারের জন্য, কিন্তু সমাজের সব স্তরের হুতু সাধারণ মানুষ, প্রতিবেশী, বন্ধু, এমনকি পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অপরাধে জড়িত ছিল। প্রায় 1,20,000 রুয়ান্ডান বিচার অপেক্ষায় ছিল, আর অতিরিক্ত ভিড় ও অস্বাস্থ্যকর পরিবেশে কারাবন্দীরা মারা যাচ্ছিল। নতুন রুয়ান্ডান সরকার হিসাব করে দেখে জাতীয় আদালতে সব অভিযুক্তের বিচার শেষ করতে 100 বছর লেগে যাবে। তাই কর্মকর্তারা দেশের ঐতিহ্যের দিকে ফিরে তাকানোর সিদ্ধান্ত নেন। রুয়ান্ডায় পারস্পরিক বিরোধ মেটানোর একটি প্রথাগত পদ্ধতি আছে, যার নাম গাচাচা, অর্থাৎ ঘাসের ওপর বিচার। গ্রাম ভিত্তিক অপরাধ মেটাতে এই পদ্ধতি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছিল। স্থানীয় সাক্ষীরা সাক্ষ্য দিতেন এবং অভিযুক্তের পক্ষে বা বিপক্ষে কথা বলতেন। এরপর মনোনীত সাধারণ বিচারকরা সমাজের সামর্থ্যের মধ্যে উপযুক্ত শাস্তি নির্ধারণ করতেন। দ্রুত বিচার সম্পন্ন করার আশায় সরকার গাচাচাকে আনুষ্ঠানিক আদালত ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেয়। এই মিশ্র বিচার প্রক্রিয়ায় কোনো পেশাদার আইনজীবী বা বিচারক ছিল না এবং মৌখিক সাক্ষ্য ও অভিযুক্তের অপরাধ সংক্রান্ত একটি নথি ছাড়া অন্য কোনো প্রমাণ গ্রহণ করা হতো না। সব অভিযোগ 4টি শ্রেণীতে ভাগ করা হতো: গণহত্যার পরিকল্পনাকারী ও যৌন সহিংসতার অপরাধী, হত্যায় অংশগ্রহণ, শারীরিক আক্রমণ অথবা তুৎসি প্রসূতি ধ্বংস। প্রথম 2 শ্রেণীতে দোষী সাব্যস্তদের ঐতিহ্যবাহী আদালতে পাঠানো হতো। বাকি অপরাধের জন্য নির্ধারিত শাস্তি ছিল, যা দোষ স্বীকার করলে কমানো যেত।
2002 সাল থেকে প্রতি সপ্তাহে হাজার হাজার গাচাচা আদালত বসতে শুরু করে। প্রচলিত আদালতের তুলনায় প্রক্রিয়াটি দ্রুত ছিল, তবে রুয়ান্ডানরা মতামত বিভক্ত ছিল। কেউ সম্প্রদায়ের সামনে প্রতিবেশীদের অভিযুক্ত করতে চাননি, আবার অনেক সম্ভাব্য সাক্ষীকে ভয় দেখিয়ে সাক্ষ্য দিতে বাধা দেওয়া হয়। তাছাড়া এই বিচার দেখালেও যে সব হুতু হত্যা করেনি, আদালতগুলো কেবল তুৎসী ভুক্তভোগীদের মামলাই পর্যালোচনা করে। গণহত্যা ও তার আগে গৃহযুদ্ধে নিহত হুতুদের ক্ষয়ক্ষতি উপেক্ষিতই রয়ে যায়। 2012 সালে বিচার প্রক্রিয়া শেষ হলে আদালতগুলো 17 লক্ষ মানুষের দোষ সাব্যস্ত করে। কিছু পরিবারের কাছে এই রায়গুলো হিংসায় হারানো স্বজনদের মর্যাদা পুনরুদ্ধারে সহায়ক, আবার অন্যদের কাছে এই বিচার ছিল এক দশকব্যাপী এমন এক অতীতের স্মরণ যা তারা পেছনে ফেলে যেতে মরিয়া।